সভাপতি এবং নেতৃবৃন্দ এবং কনভেনর, এখন ইতিমধ্যে ঘোষিত হয়েছে যে সারা পৃথিবীতে 2020 সালে কোন শব্দটি সবচেয়ে বেশি সব দেশে সব মানুষের মধ্যে পরিচিত শব্দ। এটা প্রতি বছরই করে। এগুলো যারা বড় বড় অভিধান রচয়িতা আছে তারা ঠিক করে। তারা এবার ঠিক করেছে 2020 সালে যে শব্দটি সবচেয়ে পৃথিবীর সব মানুষের মধ্যে পরিচিত তার নাম হচ্ছে লকডাউন। উঠতে বসতে 780 কোটি পৃথিবীর মানুষ ভগবানের কথা যতটা না উচ্চারণ করেন, লকডাউনের কথা সবচেয়ে বেশি উচ্চারণ করেন। কারণ ভগবানরা এখন ফেল করে গেছে, আর লকডাউন রোধ করতে পারছে না। বিজেপি RSS অনেক যজ্ঞ করেছে, অনেক পুজো আস্থা করেছে, গরুর বন্দনা করেছে, গরুর মূত্র গোবর নিয়ে গবেষণা করেছে, তা দিয়ে সব সারবে। এবং ভারতের রাষ্ট্রপতি তিনি একটা ভূমণ্ডল সামনে রেখে সবার সামনে দেখিয়ে তার উপর গঙ্গা জল ঢেলে দিয়েছেন যাতে করোনা দূর হয়। হয়নি। আর আমাদের এখানে মার্চ মাসে যখন লকডাউন হয় 21 দিনের জন্য, তখন প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে মহাভারতের যুদ্ধ 18 দিনে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গিয়েছিল। এখন 21 দিনের মধ্যে করোনার বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে যাবে, আপনারা লকডাউনে করুন। শেষ হয়নি। লকডাউনও চলছে, মৃত্যুও চলছে, কেসও বাড়ছে, অর্থনীতি ডুবছে, মানুষও মরছে, কাজও হারাচ্ছে, সামনের দিশাও নেই, ভবিষ্যৎও নেই। আবার তার মধ্যে কী পরিমাণ বিষ দিয়ে প্রচার করলে এরকম পরিস্থিতির মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বিহারে, সেখানে আবার জিতেও যায়। সেখানে নানা খেলা আছে, সে খেলা পরবর্তীকালে বিশ্লেষণ যখন হবে তখন করবেন। এখন নভেম্বর বিপ্লব উপলক্ষে কথাগুলো বলার অর্থ হচ্ছে, কারণ এরকম একটা পরিস্থিতি গোটা পৃথিবীতে এবং ভারতে আমরা কেউ শুনিনি। এখানে অনেকে আছেন তারা তাদের আগের প্রজন্মও শোনেননি। অদ্ভুত পরিস্থিতি। এবং এরকম যে করোনা ভাইরাস নাম হয়েছে এটা, কিন্তু করোনা ভাইরাস নামটা অনেক আগে থেকে এসেছে, ভাইরাসটা অনেক আগেকার। 2002 সালেও করোনা ভাইরাস দেখা গিয়েছিল, তার নাম ছিল সার্স। বেশি দূর ছড়ায়নি, তখনই চিকিৎসক বিশেষজ্ঞ বলেছিলেন যেটা কিন্তু বারে বারে ফিরে আসবে এবং ভয়ঙ্কর আকারে ফিরে আসবে, তার জন্য সকলকে প্রস্তুত হতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছিল, কিন্তু কোনো প্রস্তুতি হয়নি। কিন্তু ভাইরাস এসেছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে হাঁস মুরগি একটু গলা কেটে দেওয়া ভাইরাসের জন্য, এবোলা ভাইরাস হয়েছিল। এরকম ভাইরাস এসেছে মাঝে মাঝে। তখন যদি ব্যবস্থা নেওয়া হতো বিভিন্ন দেশে, তাহলে এটা আটকানো সম্ভব ছিল। তখনই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা, বিশেষত আমেরিকার বিশেষজ্ঞরা বলেছিলেন যে ভাইরাস প্রতিরোধের আসবে, এটা বারে বারে আসবে,
ঘুরে ফিরে আসবে, আপনা থেকে আসবে না, ম্যাজিকের জন্য আসবে না, তার প্রকৃত কারণ আছে। অতীতে হয়নি এইভাবে, এখন কেন হচ্ছে তার আলাদা ব্যাখ্যা আছে। কিন্তু তার জন্য সমস্ত মানুষের গণস্বাস্থ্য ব্যবস্থা যেটা, তার জন্য সব দেশ নজর দিক, তাহলে প্রতিরোধ হতে পারে। প্রত্যেক রোগের একটা প্রতিরোধ শক্তি থাকে, সেটা অন্তত জোরদার করুন। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো শক্তিশালী করুন। আইসিডিএস, আশা, স্বাস্থ্যকর্মী যত রকমের অনেক বেশি বাড়িয়ে দিন। এবং শিশুদের পুষ্টিকর একটু খাবারের অন্তত ডাল ভাত অন্তত খাবার ব্যবস্থা অভুক্ত না থাকে, তাহলে প্রতিরোধ শক্তি হলে ভাইরাস এলে চলে যেতে পারে। কোথাও হয়নি, উল্টোটা হয়েছে। উল্টোটা হয়েছে মানে যতগুলো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে হাসপাতাল ছিল, বড় বড় হাসপাতাল রাজ্যে এবং গোটা দেশে, সমস্ত কানা করে দেওয়া হলো। কারণ বেসরকারিকরণ চলছে। সব বড় বড় হাসপাতাল, বড় বড় নার্সিংহোম একদম ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে। আর যত গড়ে উঠছে তত হাসপাতালগুলো কানা হচ্ছে। ডাক্তার নেই, ওষুধ নেই, নার্স নেই, একটা থাকলে আরেকটা নেই, মেশিন নেই, চিকিৎসা নেই, অপারেশন নেই, এটা থাকলে ওটা নেই, ফলে ভয়াবহ অবস্থা কানা করে। এটা হচ্ছে একটা নয়া উদারীকরণ, যে অর্থনীতি বলছি তারই একটা অঙ্গ। যে বেসরকারিকরণকে যদি করতে হয় তাহলে সরকারি ব্যবস্থাটা কানা করে দাও, পঙ্গু করে দাও, তাহলে তো করবে। যেমন এখন ব্যাংকে হচ্ছে, সরকারি ব্যাংকগুলোকে কানা করে দাও, ধ্বংস করে দাও, বেসরকারি ব্যাংকে ডাকো। আমাদের বিমা কোম্পানিকে শেষ করে দাও, তাহলে ওরা ডাকবে। আমাদের রেল কোম্পানিকে পঙ্গু করে দাও, তাহলে বেসরকারি রেল চালানো। সমস্ত ব্যবস্থাগুলো হচ্ছে এইভাবে নয়া উদ্যোগ। আর কিছু মানুষ আমাদের মধ্যে তাদের প্রচার করে, হ্যাঁ চলছে না তো, এই ব্যাংকে ভালো কাজ পাওয়া যায় না, গেলেই কাজ পাওয়া যায় না, আর হাসপাতালে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, পায় না। এগুলো বলছে অনেকক্ষণ কাজ পাচ্ছেন না তো এবার পাবেন সব সঙ্গে সঙ্গে। বড় বড় হাসপাতাল যান, অ্যাপোলো চলে যান। এখন গ্রামের গরিব মানুষ এখানকার পর্যন্ত যখন কঠিন মা বাবার অসুখ হচ্ছে বা স্ত্রী সন্তান সত্ত্বে অসুখ হচ্ছে, কি করব, সমস্ত বেঁচে টেচে যেটুকু আছে, কোথায় অ্যাপোলো, কোথায় কলম্বিয়া, এখানে যাচ্ছি, আর গলা টলা কেটে দিচ্ছে। কেটে দিয়ে যেটুকু আছে গেল, যা সসম্পত্তি যে আছে সব ছেলেগুলো নিজেকে বাঁচানোর জন্য সর্বশান্ত হাজার হাজার মানুষ। এটা বলেছে বেশিরভাগ মধ্যবিত্ত যারা, তারা বিপিএল হয়ে যাচ্ছে শুধুমাত্র স্বাস্থ্যের কারণে, চিকিৎসার ব্যবস্থা করতে পারছে না বলে। এই অবস্থার কারণে পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র এখন মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা, গোটা পৃথিবী থেকে আধিপত্য বিস্তার করে। আর 400 বছর ধরে পুঁজিবাদ আসে। এই 400 বছর ধরে পুঁজিবাদের মধ্যে এত সম্পদ বিদেশ থেকে লুট করেছে, সৎ করেছে, নিজের দেশকে লুট করেছে। সেখানে কেন এই অবস্থা? সেখানেও গণস্বাস্থ্য ব্যবস্থা তুলে দিয়ে প্রাথমিক হাসপাতাল করে দিয়েছে, প্রাইভেট হাসপাতাল, ওখানে যাও। এবং এটা একটা আমেরিকার প্রেসিডেন্ট ছিল, তার নাম রোনাল্ড রেগান, 30 বছর আগে। সে বলেছিল যে সমস্ত বেসরকারি জায়গায় দিলে কত ভালো কাজ হবে, কারণ সরকারের কোনো দায়ও থাকে না, দায়িত্ব থাকে না। যা কিছু হবে বলবো বেসরকারিতে যাও, আমাদের দায়িত্ব নেই। আর যারা এসব বেসরকারিকরণ করেছে তারা আবার ভোটও পাচ্ছে। ভোট দিয়ে সব ঠিক হয় না, সংখ্যাগরিষ্ঠতে সব ঠিক হয় না। তাই যদি হতো তাহলে সতীদাহ যখন প্রথা, তার বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছে, রামমোহন তিনি তো সংখ্যালঘিষ্ঠ ছিল, সমাজ তো ওনার বিরুদ্ধে ছিল। কাজটা তো ঠিক সবসময় সংখ্যাগরিষ্ঠ হলে, মত থাকলে এটা ঠিক হয়, কখনো হয় না। যেটা এখন মোদী সরকার চালানোর চেষ্টা করছে, আমরা সংখ্যাগরিষ্ঠ যা খুশি তাই করতে পারি, যা ট্রাম্পও করার চেষ্টা করেছে। বিধবা বিবাহের বিরুদ্ধে গোটা হিন্দু সমাজ ছিল, বিদ্যাসাগর তো সংখ্যালঘিষ্ঠ ছিল, কিন্তু তাই বলে কি কাজটা ভুল ছিল না ঠিক ছিল? এর ফলে ভোট দিয়ে সব বিচার করা মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে। আজকের সময়ে যখন আমরা দেখছি, আলোচনা করছি নভেম্বর বিপ্লবের 103 বছর পরে, তখন আমরা দেখছি যে ভারতে যখন লকডাউন হয় তখন 100টা মাত্র কেস ছিল আক্রান্ত।
কয়েকজন মারা গেল, লকডাউন হলো, পরপর লকডাউন চলতে থাকলো, এরপর হু হু করে লোক মারা যেতে শুরু করলো। ঠেকানো যাচ্ছে না। এখন কতদিন ধরে চলবে তার কোনো ইয়ত্তা নেই। যতদিন চলবে বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে গরিব, নিম্নবিত্ত। বড় লোকদের তো বেশি স্পর্শ করছে না। এবং এই গোটা পৃথিবীতে প্রায় 5 কোটির উপরে, 5,20,00,000 মতো মারা গেছে, মানে কেস হয়েছে, আক্রান্ত হয়েছে। প্রায় 13 লক্ষর মতো মারা গেছে। আর 1 কোটি আক্রান্ত আমেরিকান যুক্তরাষ্ট্রে, যেখানে 33 কোটি মানুষ। আর আমাদের ভারতবর্ষ 130 কোটি মানুষ। 1 কোটি আক্রান্তের দিকে যাচ্ছে। এখন পর্যন্ত 86 লক্ষ প্রতিদিন যেভাবে বাড়ছে, এবং শীত পড়েছে, অনেকে ভাবছেন একটুখানি, আমি আজকেও শুনলাম নেতাদের মুখে একটু লোকে ভয় ভয় কাটছে, একটু কম তো, আর 2-1টা যদি আশেপাশে হয় তখন আবার ঘরে ঢুকে যাবে। কিন্তু এখন চূড়ান্ত জায়গায় যায়নি ভারতে, পশ্চিমবঙ্গ যায়নি। তারপরে কি পরিমাণ ছড়াবে এখান অনুমানের বাইরে। কারণ যত বিশেষজ্ঞ আছে, ট্রাম্প যেমন সকলকে সরিয়ে দিয়েছে, মোদিও নিজে থালা বাসন মাজা এটা ওটা করছে, সমস্ত বিশেষজ্ঞদের ছড়িয়ে দিয়েছে। এখন বিশেষজ্ঞরা কিছু বলছেন না, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলছেন আজকে এটা, কালকে ওটা, পরশুদিন ওটা। কিন্তু যত আক্রান্ত হয়েছে, যত মারা গেছে, তার সংখ্যা সরকার যা বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সমস্ত দেশে তার চেয়ে বেশি, ভারতও তার চেয়ে অনেক বেশি। এটাকে লঘু করে দেখা বাধা নেই। এটা যেমন একটা দিক, এরকম ভয়াবহ অবস্থা, এর মূল কারণ হচ্ছে যে গণস্বাস্থ্য ব্যবস্থা যেটা, সেটাকে ভেঙে দেওয়ার কারণ। এটা যদি হতো তাহলে এই জায়গায় প্রতিরোধ করা যেত। আগের বক্তা কম নিবেশ কম বলেছি, চীনে তো 145 কোটি লোক, ওখানে তো শুরু হয়েছে। উহান বলে একটা শহরে 1,10,00,000। ওখানে যখন দেখা যায় প্রথমে ধরতে পারেনি, প্রথমে মনে করেছিল সেটা নিউমোনিয়া, তারপর যে ফুসফুসের, তারপর যে পেটে, অন্য কি ধরতে পারছিল। যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমেরিকান বিশেষজ্ঞরা এসেছিল, চীনের বিশেষজ্ঞরা সবাই মিলে তারা এটা বলেছে, না এটা ভাইরাস, এবং তাতে এইগুলো উপসর্গ দেখা দিতে পারে। যখন ধরেছে তখন থেকে বলেছে এটা একজনের থেকে আরেকজন সংক্রমণ হতে পারে, কাশি টাশিতের মধ্যে। যে এটা হলো গোটা 1,20,00,000 শহরের, গোটা শহর করে ঘিরে ফেলল চীন। ঘিরে ফেলে রাস্তাঘাট বন্ধ, বিমান বন্ধ, রেল বন্ধ, সবল বন্ধ, সকলের পরীক্ষা করতে শুরু করল। প্রায় 2 লক্ষ থেকে 2.5 লক্ষ ডাক্তার নেমে গেল, 10 লক্ষ স্বাস্থ্যকর্মী নেমে গেল। গোটা সরকার, ওখানে তো প্রাইভেট আছে চীনে কিছু, ওখানে 80% হচ্ছে সব সরকারি, 20% হচ্ছে প্রাইভেট। আমাদের এখানে উল্টোটা। তারা শহর সকলে মিলে এটা মোকাবিলা করতে নাম মার্চ মাসে দাঁড়িয়ে বলল আমরা এটাকে খতম করতে পেরেছি। এবার কি করে আসবে তাহলে? বলছে বিদেশে যারা চীনা আছে তারা ওখান থেকে আসছে, তাদের আসতেও দিয়েছে, ও তারা কিছু বহন করে নিয়ে আসে, তার জন্য হবে। তো মার্চ মাসে যখন ওখানে খতম, তখন আর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিল তা আমরা কত করেছি, কত ফ্লু হয়েছে, কত কি হয়েছে, উড়িয়ে দেবো, এটা উড়িয়ে দেবো, মাস্টার্সকেও পড়ার দরকার নেই। এটা জার্মানিতে হয়েছে। যারা ফ্যাসিস্ট টাইপের আর কি, উগ্রপন্থী, তারা বলে মাস্টার্স পড়ার দরকার নেই, ওই সব কিসের দূরত্ব, চলো সব। এটা করে, এবং আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে এটাই প্রধান ইস্যু, কারণ ওর প্রতিদ্বন্দ্বী তাও একটা বুর্জোয়া পার্টি। তারা বলেছে যে যদি করোনা ভাইরাস থেকে নিস্তার পেতে যান তা ট্রাম্প থেকে নিস্তার পান আগে।
মানুষ সেদিকে ভোট দিয়েছে। আজকে বাইডেন ঘোষণা করেছেন এখনো পর্যন্ত মানে ক্ষমতা আরোহণ ওদের 2 মাস পরে হয়, জানুয়ারিতে হবে, 3-20 তারিখের মধ্যে। ইতিমধ্যে সব বিশেষজ্ঞদের ডেকে নিয়ে তোমরা এটা করো, তোমাদের সব সরিয়ে দিয়েছিল, তোমরা শুরু করো। এটা কি করতে হবে বলো। আগে ছিল ব্যবস্থা, কি করে করা হবে ওবামা করেছিল, সেটাকে ট্রাম্প পুড়িয়ে দিয়েছে, কিছু লাগবে না। এখন এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে গোটা পৃথিবীর যখন অবস্থা, চীন যখন মোকাবিলা করেছে আর কেউ পারেনি, এই চীনের এই দৃষ্টান্ত থেকে শিক্ষা নেয়নি কেউ। একমাত্র যখন প্রচণ্ড হারে মারা যাচ্ছে তখন স্পেন বলেছে, এটাও মাস 2-3 আগে, সর্বনাশ হয়ে গেছে, সমস্ত প্রাইভেট হসপিটালে তারা তো কিছু করছে না, লোকে মারা যাচ্ছে, দেখারও লোক নেই, রাস্তায় পড়ে আছে, এখানে পড়ে আছে, বাড়িতে মারা যাচ্ছে, সপ্তাহ বিরাট ছোট, কত লোক সংখ্যা, কম লোক সংখ্যা মারা যাচ্ছে। তারা বলেছে যত বেসরকারি হাসপাতাল আছে সকলকে সরকারি হাসপাতাল পরিণত করলাম, জাতীয়করণ করে দিলাম বাঁচানোর জন্য। এটা হচ্ছে শিক্ষা, অন্য কোথাও করেনি, ভারত তো করেনি। এবং চীনে গত দিন 10 আগে একটা শহর আছে 9.5 লক্ষ মানুষ, এই 9.5 লক্ষ মানুষের ধরা পড়েছে যে 122 জনের করোনা হয়েছে। বাইরে থেকে এসে কিছু ছেলে নিয়ে এসছে, ইটালি আছে, স্পেন আছে, সারা পৃথিবীতে চীনের লোক আছে, তারা নিয়ে এসছে, ছড়িয়েছে। 122 জনের যে করোনা ভাইরাস ধরা পড়েছে, সঙ্গে সঙ্গে 9.5 লক্ষ মানুষ সময়কাল টেস্ট করে নিয়েছে। টেস্ট করে 1,000 পাওয়া গেছে তাদের পজিটিভ, সব তাদের আলাদা করে দিয়ে বিশাল প্রাসাদ করে দিয়ে আরামে থাকার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করে তাদের নিয়ে গিয়ে ওখানে রেখে দিয়ে গোটা শহর বলেছে তোমরা মাস সব ছেড়ে দাও, একদম ফ্রি তোমরা চালাও। 145 কোটি দেশের লোক, সেখানে এখন সমস্ত স্বাভাবিক চলছে। যেখানে হচ্ছে সরকার ঝাঁপিয়ে পড়ে তাদের আলাদা করে চিকিৎসা বন্দোবস্ত করছে, চিকিৎসা করে নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে, একটা খরচ বাড়ি থেকে দিতে হচ্ছে, খাওয়া দাওয়া থেকে সব সরকার। এর ফলে চীনে এ পর্যন্ত 86,000 মাত্র তাদের আক্রান্ত হয়েছে, মারা গেছে 4,600। কিছু 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 এখানে ওখানে আছে, মোকাবিলা করছে। এটা তো চীনের। ভিয়েতনাম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মতো লোক সংখ্যা, আয়তনে আমাদের মহারাষ্ট্র বা মধ্যপ্রদেশের মতো হবে। 30 বছর ধরে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে, যুদ্ধ হারিয়ে পৃথিবীর মধ্যে, যেটা পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন মনে থাকবে সবচেয়ে অনুন্নত একটা দেশ, একমাত্র ঐক্যবদ্ধ হয়ে 30 বছর ধরে আমেরিকান সাম্রাজ্যদের বোমা, গুলি, আক্রমণ সকলের বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে হারিয়ে সমাজতন্ত্র সেখানে প্রতিষ্ঠা করেছে। এখনও তারা উন্নত জায়গায় যেতে পারেনি, এখন লড়তে হচ্ছে এরকম মানে ধ্বংসযজ্ঞের মাধ্যমে। সেখানে মাত্র মারা গেছে করোনা ভাইরাসে 123 জন। আর পশ্চিমবঙ্গে 17,000 মারা গেছে, 4 লক্ষ তো আক্রান্ত। উত্তর কোরিয়া একজনও মারা যায়নি, আক্রান্ত হয়েছে কেউ মারা যায়, এত ব্যবস্থা। কিউবার কথা বললে 139 জন মারা গেছে। কেন, কি করে সম্ভব হলো এটা? গণস্বাস্থ্য ব্যবস্থার পূর্ণ দায়িত্ব সরকারের, আপনার চাকরি রোগ হবে। আমাদের ভারতীয় সংবিধান লেখা আছে স্বাস্থ্যের দায়িত্ব সরকার নেবে, শিক্ষার দায়িত্ব সরকার নেবে, এবং 14 বছর পর্যন্ত সমস্ত অবৈতনিক হবে, সব কিছু হবে। সংবিধানে লেখা আছে কাজে উল্টোটা। সংবিধানে লেখা আছে আপনার নির্বাচন অধিকার আছে, সবই আছে, কার্যত নির্বাচন হচ্ছে বড় দলগুলোর টাকা পয়সা, গুন্ডা প্রশাসন, পুলিশ টুলিশ এগুলো দিয়ে তারা নিয়ন্ত্রণ করে। আমাদের অনেকে বলে বাবা হারলো জিতলো, হারলো জিতলো, হারলো জিতলোর মধ্যে পেছনেটা দেখবেন না, কারা রাষ্ট্রযন্ত্র নিয়োগ করছে, কোন শাসক শ্রেণী কীভাবে করছে। ফলে কিছু সংবিধানের কথাটাকে কোনো মূল্য নেই, মূল্য রাখেন যারা দেশ চালাচ্ছে। এর ফলে এই অবস্থা দাঁড়িয়েছে।
এবং রাশিয়ার কথা দেখুন, যে রাশিয়ায় স্প্যানিশ ফ্লুর কথা বললো, এটা হয়েছে আমেরিকায় প্রথম প্রথম বিশ্বযুদ্ধের পরে। যেহেতু স্পেন প্রথম বিশ্বযুদ্ধে নিরপেক্ষ ছিল, ওর ঘাড়ে দোষ চাপাও। একটা একটা বলির পাঠা চাইতো, কার ওপর দোষ চাপাবো। এখন যেমন কিছুই পাচ্ছে না, আমেরিকা ডুবছে, তখন চীনের ঘাড়ে দোষ চাপাচ্ছে, তখন স্পেনের ঘাড়ে দোষ চাপিয়ে দিল। স্প্যানিশ ফ্লু নাম হয়ে গেল। স্প্যানিশ ফ্লু হওয়ার পরে প্রচুর মারা গেল, তখন এত চিকিৎসক ছিল না। রাশিয়ার অনেক নেতা মারা গেল ভাইরাস ফ্লু। বিপ্লব হওয়ার পরে যুদ্ধ বিধ্বস্ত রাশিয়া। তার মধ্যে বললো প্রথম কাজ হচ্ছে আমাদের গণস্বাস্থ্য ব্যবস্থা, যা টাকা থাকুক পয়সা বিধ্বস্ত সব কিছু। তার মধ্যে বলেছে এটা প্রধান কাজ, এবং এটা প্রধান কাজ বলেই সারা না, তার জন্য সমস্ত বিনিয়োগ থেকে গোটা পার্টিকে নামিয়ে দিল, গোটা সরকারকে নামিয়ে দিল করার জন্য। 1933 সালে দাঁড়িয়ে বললো আমাদের এখানে আর কোনো সংক্রমণ ব্যাধি নেই, কোনো লোক নেই, প্রতিরোধ শক্তি নেই, এরকম কোনো লোক নেই। নভেম্বর বিপ্লব সম্ভব করেছে এটা। রাশিয়াতে নভেম্বর বিপ্লব হয়েছিল 30 বছর আগে। 70 বছর সমাজবাদের পরে এটা ভেঙে গেল। 30 বছর ধরে পুঁজিবাদ আছে। পুঁজিবাদের যে জঘন্যতা সেটা ওখানে আছে। নভেম্বর বিপ্লব হয়েছে 1917 সালে। ইউরোপের মধ্যে সবচেয়ে পশ্চাৎপদ দেশ, সবচেয়ে কৃষি প্রধান দেশ, যেখানে 80% কৃষক, 80% নিরক্ষর, বেকার ভর্তি, তারপর যুদ্ধ বিধ্বস্ত। আরে ভেবে দেখুন, আমরা এরকম ব্যবস্থার মধ্যে 34 বছর সরকারি ছিলাম, অনেক সাফল্য অনেক রাজ্যের তুলনায় ভালো করেছি, মৌলিক সমস্যা সমাধানের আমরা কথাও দিইনি, হয়নি। আর হচ্ছে সোভিয়েত ইউনিয়নের রাশিয়ায় নভেম্বর বিপ্লবের পরে এই শিশুকে মেরে ফেলার জন্য গোটা পৃথিবীর 14টা সাম্রাজ্যবাদী দেশ, জাপান থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, জার্মানি, সকলে ঝাঁপিয়ে পড়েছে। কারণ এই শিশুকে যদি বাঁচিয়ে রাখা হয়, সারা পৃথিবীর মানুষ এটা চাইবে পুঁজিপতি রাজত্ব ধ্বংস হোক এবং গরিব মানুষের রাজত্ব হবে। 3 বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, পুলিশ বাহিনী নেই, মিলিটারি নেই, আগের পুলিশ মিলিটারি দিয়ে চলবে না। পরাস্ত যারা পুঁজিপতি তারা সাহায্য করছে প্রতিবিপ্লবকে। এরকম রক্তক্ষয়ী যুদ্ধ বিধ্বস্ত হয়ে গেল রাশিয়া। তা সত্ত্বেও নভেম্বর বিপ্লবের 20 বছর পরে দাঁড়িয়ে রাশিয়ার প্রথম সংবিধান যখন হয়, তখন ঘোষণা করছে রাশিয়াতে একজনও ধনী নেই, একজনও গরিব নেই, একজনও নিরক্ষর নেই, একজনও গৃহহীন নেই, একজনও বেকার নেই। এটাই সমাজবাদ। আর আজকে 30 বছর পুঁজিবাদ মানুষকে চেতনা সমৃদ্ধ করতে পারেনি। পরবর্তীকালে নেতৃত্ব, আগে চেতনা নিয়ে চিরকাল চলে নাকি? দুনিয়ার পরিবর্তন ঘটছে, পরিবর্তনের সঙ্গে মানুষের চেতনা বাড়াতে হয়, পার্টির চেতনা বাড়াতে হয়, জনগণ ঐক্যবদ্ধ করতে হয়। এটা অবহেলা করেছে, তার পরিণাম হয়েছে এটা ভেঙে গেছে। যে দেশ এত অবদান রেখেছে, এত সেখানে নিহত হয়েছে, সে নিহতদের শহীদদের পরিবারগুলো পর্যন্ত তারা বীতশ্রদ্ধ হয়ে যায়। বীতশ্রদ্ধ মনে করেছে তারা পুঁজিবাদ সম্পর্কে অত জানার শিক্ষার ব্যবস্থা করেনি। খারাপ পুঁজিবাদ যে কত খারাপ ওখানকার মানুষ তো জানেন না। ভেবেছে বোধহয় ওটা ভালো হবে, ইচ্ছে ভালো হওয়ার পর 30 বছর পরে এখন রাশিয়া, তারপরেও বহুবার গেছি এবং দেখেছি, সেখানে চোখে দেখা যায় না কি বিভৎসতা চলছে, কি চলছে, মেয়েদের উপর অত্যাচার। গোটা দেশ ড্রাগ এতে ডুবে যাচ্ছে, বেকারে ভর্তি, শ্রমিক ছাঁটায়, চুরি, ডাকাতি, দুর্নীতি, সমাজবিরোধী, মাফিয়া, ব্যাংক ডাকাতি, দুনিয়ার যত নোংরামি একটা সমাজে থাকতে পারে সমস্ত রাশিয়া আছে। সেই জন্য সমাজবাদের সময় যা হয়নি,
আর আজকে রাশিয়ায় এই প্যান্ডেমিক গোটাটা পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে, যেহেতু ওরকমই ব্যবস্থা পুঁজিবাদের, যে স্বাস্থ্য ব্যবস্থাটা বেসরকারি হাতে, এই রাশিয়াতে 18 লক্ষ আক্রান্ত, 30,000 মারা গেছে। লোক সংখ্যা তো 14 কোটি কম, মারা গেছে 30,000। এ হচ্ছে দুই ব্যবস্থার পার্থক্য। পুঁজিবাদ আর সমাজবাদের পার্থক্য দেখা যায়। এই পার্থক্য তুলে ধরতে পারছে পৃথিবীর ইতিহাসে, মানব জাতির ইতিহাসে প্রথম নভেম্বর বিপ্লব, তার সাফল্য। এটা দিয়ে তো মানুষ বিচার করলে দেখা যাবে সমাজবাদ ছাড়া কোনো বিকল্প, পুঁজিবাদ বিকল্প হতে পারে না যতই করে। এটা হচ্ছে প্রথম কথা। নভেম্বর বিপ্লবের সামগ্রিক দিক আমাদের নেতৃবৃন্দ আলোচনা, সবার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু একটা বোতাম টিপল আর বিপ্লব হয়ে গেল, এরকম ব্যাপারটা নয়। আমাদের মতো পশ্চাৎপদ, আরো বেশি পশ্চাৎপদ ছিল, সেখানে অনেক রকম ধ্যান ধারণা বিরাজ করছে, আমাদের এখানে যেমন আছে। এগুলো সবাইকে ঐক্যবদ্ধ করতে পেরেছে চিন্তা ভাবনা সমস্ত দিক থেকে। নভেম্বর বিপ্লবে শতকরা 100 ভালো লোক যোগ দিয়েছিল নাকি? হয় নাকি কখনো 100 ভালো লোক তো যোগ দেয়নি, বিরোধীতেও ছিল। কিন্তু বেশিরভাগ লোক এই ব্যবস্থা চলতে পারে না, এটা ভেঙে ফেলে আমাদের রাষ্ট্র করব, এটাতে তারা ঐক্যবদ্ধ, যে কোনো প্রতিরোধকে সামলাবো। এভাবে নভেম্বর বিপ্লব হয়েছে। কমিউনিস্ট পার্টি হওয়ার মাত্র 19 বছরের মধ্যে বিপ্লব হয়ে গেল। এটা বছরের উপর নির্ভর করে না, এটা পরিস্থিতির উপর নির্ভর করছে, সংগঠনের উপর, চেতনার উপর নির্ভর করছে করেছিল। কিন্তু আমাদের দেশে স্বাধীনতা 75 বছর হচ্ছে, আমাদেরকে ভেবে দেখার সময় এসেছে স্বাধীনতার আগে কি কি স্বপ্ন দেখানো হয়েছিল, সংবিধানে কি আছে, 75 বছর কি আছে, সমস্ত বৃথা, সমস্ত মিথ্যা প্রমাণিত। কোনো প্রতিশ্রুতি রক্ষিত হয়নি। যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীন হয়েছে দেশ, সে সাম্রাজ্যবাদের এখন দাসত্ব করছে মোদী সরকার। কংগ্রেসও শেষ দিকে সাম্রাজ্যদের বিরুদ্ধে লড়াইয়ের পথ ছেড়ে দেয়, সাম্রাজ্য শব্দটাই উচ্চারণ করে, পুঁজিবাদ শব্দটাই ওরা উচ্চারণ করে। আর ভারতের কমিউনিস্টদের বিরুদ্ধে তো সকলে, কারণ গোটা মিডিয়া আছে, টাকা আছে, পয়সা আছে, রাষ্ট্রযন্ত্র আছে, কমিউনিস্ট কমিউনিস্ট কমিউনিস্ট। কিন্তু পৃথিবীর ইতিহাসে, আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কার্ল মার্কস সমর্থন করেছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। ভারতের স্বাধীনতা আন্দোলন যেটুকু হয়েছিল সেটা আয়োজিত, তাকে আর দুটো করেনি। ভারতের স্বাধীনতা সংগ্রাম সফল হওয়ার আগেই, নভেম্বর বিপ্লব সফল হওয়ার আগেই একমাত্র যে দেশের নেতৃত্ব সমর্থন করেছিল ভারতের স্বাধীনতা সংগ্রাম, তিনি লেনিন এবং বলশেভিক পার্টি, অন্য কোনো পার্টিতে করেনি। নভেম্বর বিপ্লবের পরে গোটা পৃথিবীর যত পরাধীন দেশ আছে তারা বললো আমরা এবার পথ পেলাম। কারণ হচ্ছে আগে ধারণা ছিল যে উন্নত দেশ না হলে বিপ্লব হবে না, উন্নত দেশও হতে পারে। নভেম্বর বিপ্লব দেখিয়ে দিয়ে হয়েছে, যার ফলে সমস্ত দেশের পার্টিগুলো হয়েছে, কমিউনিস্ট পার্টিগুলো হয়েছে, বিশেষত নভেম্বর বিপ্লবের পর। আগে যারা কয়েকটা ছিল অবসান হয়ে গিয়েছিল। ফলে আমাদের তো অনেক স্বাধীনতা সংগ্রামী বিদেশি ছিল, আমেরিকায় ছিল, জার্মানিতে ছিল, ফ্রান্সে ছিল, বিভিন্ন জায়গায় ছিল, বিদেশের কথা জানতো। কিন্তু চীনের ভাষা বিদেশে বোঝে না, ওরাও যেত না বাইরে, ওরা নভেম্বর বিপ্লবের খবর জানেই না। মা সুতুং বললেন যে নভেম্বর বিপ্লবের আগে ওই মার্কস এঙ্গেলস লেনিনের নাম তো চীনেরা শোনেইনি। মা সুতুং বলেছেন গোটা নভেম্বর বিপ্লব এশিয়াতে ভূমিকম্প তৈরি করেছে একটা, যেটা নাড়িয়ে দিয়েছে সকলকে। কারণ তার 1 বছর পরে সোভিয়েতের সাহায্যে 21 সালে সেখানে কমিউনিস্ট পার্টি হয়েছে, তৈরি হয়েছে।
কত আত্মত্যাগ হয়েছে। ফলে একমাত্র নভেম্বর বিপ্লব এবং বলশেভিক পার্টি এবং সোভিয়েতের জনগণ এবং সমাজবাদ তারাই পরাধীন দেশগুলোর মুক্তির পক্ষে দাঁড়িয়েছে, অন্য কোনো দেশ দাঁড়ায়নি, তারা শুধু লুট করেছে। এই জন্য পৃথিবীতে 400 বছরের পুঁজিবাদের ইতিহাস যেটা দেখা যায়, সেই ইতিহাসে পুঁজিবাদকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাতে অন্য দেশে আক্রমণ করতে হবে, লুট করতে হবে, মানুষকে প্রদান করতে হবে, গোলাম বানাতে হবে, শৃঙ্খলিত করতে হবে। এটাই করেছে আমেরিকা, গোটা ইউরোপ, গোটা পৃথিবীর বিভিন্ন দেশকে তারা পরাধীন করে রেখেছে, লুট করেছে, সম্পদ লুট করেছে, অত্যাচার করেছে, দেশ দখল করেছে, এখনো করে যাচ্ছে। এই যে এখন আমেরিকান যুক্তরাষ্ট্র আছে, তার মধ্যে মেক্সিকোকে বাদ করে অর্ধেক আমেরিকার দখলে এখন তারা আমেরিকা। আলাস্কা বলে একটা জায়গা আছে, যার দুর্বল ছিল তার কাছে ছিনিয়ে যে বিশাল আলাস্কা বরফে ঢাকা থাকে, সেটা আমেরিকার মধ্যে। এখন আমেরিকার দখলে বহু দেশ। পৃথিবীর যত সামরিক শাসন, স্বৈরতন্ত্রী শাসন, ফ্যাসিবাদী শাসন আছে, তাকে সমর্থন করে সাম্রাজ্যবাদীরা, পুঁজিবাদীরা। আর নভেম্বর বিপ্লব হওয়ার পরে লেনিন বলেছেন, আমরা পৃথিবীর সব দেশের মানুষের যত মুক্তি সংগ্রাম তার পক্ষে আছি, কোনো দেশের 1 ইঞ্চি জায়গা আমরা দখল করব না, আমরা কোনো যুদ্ধ করব না, কিন্তু আত্মরক্ষার জন্য আমরা যুদ্ধ করব। এটা দিয়ে পুঁজিবাদ আর সমাজবাদের মধ্যে পার্থক্য। এটা দিয়ে আমরা বুঝতে পারি দুটো দেশের কি পররাষ্ট্রনীতি আছে। চীনও করেনি, চীন সাম্রাজ্যবাদ কিনা, এটা কিনা, সেটা কিনা, নানা কথা বলা যায়। চীন তো কোনো দেশে 1 ইঞ্চি দখল করেনি, বরং মোদী সরকার যারা সাম্রাজ্যবাদ যে গোটা পৃথিবীর বিভিন্ন দেশকে দখল করেছে, বোমা মেরে ধ্বংস করে দিয়েছে, তাদের দাসানদোষ পরিণত হয়েছে। ফলে যে কোনো দেশের স্বাধীনতা সংগ্রাম হওয়ার ফলে সম্ভব হয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রাম কোনো জঙ্গি আন্দোলন করতে পারেনি, ঐক্যবদ্ধ আন্দোলন করতে পারেনি। হয়েছে নভেম্বর বিপ্লবের পরে 1921 সালে অসহযোগ আন্দোলন প্রথম হয়েছে নভেম্বর বিপ্লবের প্রভাবেই। তারা শিখিয়েছে সবাইকে এক না করে স্বাধীনতা সংগ্রাম হবে না। এত বড় দুর্ধর্ষ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন আমাদের সহায়ক, এটা মানুষের বল জুগিয়েছে এবং ধারাবাহিকভাবে এর পক্ষে দাঁড়িয়েছে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামের পক্ষে। এবং 1945 সালের পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ একই পরিবারের, এদেরই জন্ম। যখন গোটা পৃথিবী ধ্বংস করতে চাইছে, সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ফ্যাসিবাদ ধ্বংস হয়েছে। তার জন্য 2,60,00,000 রাশিয়ানরা প্রাণ দিয়েছে, জান দিয়েছে। ফ্যাসিবাদের পরাজয়ের পরেই তো সমস্ত দেশগুলো স্বাধীন হয়েছে, তার স্বাধীন হতো না। যদি ফ্যাসিবাদকে পরাস্ত করতে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা ব্যর্থ হতো, তাহলে আজকে যে স্বাধীনতা 75 বছর, আরও কত বছর থাকতো পরাধীন, ভাবা যাচ্ছে না। ফলে ভারতকে যারা ভালোবাসে, যাদের দেশপ্রেম আছে, যাদের বাস্তবসম্মত বুদ্ধি আছে, সুস্থ মানুষ আছে, তারা সকলে সোভিয়েত ইউনিয়নের অবদানের প্রতি ঋণী ও কৃতজ্ঞ থাকবে। যারা কৃতজ্ঞতা প্রকাশ করে না তারা ভণ্ড, তারা বিশ্বাসঘাতকতা বলবে। ফলে নভেম্বর বিপ্লব হওয়ার পরে কি কুৎসা আমাদের ভারতে, কি কুৎসা। কমিউনিস্ট পার্টি জন্ম হয়েছে 21 সালে, তখন থেকে বেআইনি। 2-3 বছর বাদ দিলে 47 সাল পর্যন্ত কমিউনিস্ট পার্টি বেআইনি অবস্থায় কাজ করেছে। অন্য কোথাও বেআইনি ছিল না, RSS তো বেআইনি ছিল না, হিন্দু মহাসভা তো বেআইনি ছিল না, কংগ্রেস তো ছিলই না। কেন বেআইনি? এই কারণেই একমাত্র সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্বস্ত শক্তি হচ্ছে কমিউনিস্টরা, এই জন্য তার উপর আক্রমণ। আর সোভিয়েত ইউনিয়ন হওয়ার পরে চারিদিকে যখন বিশাল উন্নতি হচ্ছে, ব্রিটিশরা প্রচার করছে, গোটা মিডিয়া, অন্য কিছু তো আমাদের কাছে নেই, যা বলে তাই, যে ওখানে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে নারী পুরুষকে কাজে বাধ্য করা হচ্ছে, নিষ্ঠুর অত্যাচার চলছে।
এটা শুনে সবাই আতঙ্কিত, কমিউনিস্টের বিরুদ্ধে। তখন থেকে কমিউনিস্টরা খারাপ, কমিউনিস্টরা খারাপ, কমিউনিস্টরা শত্রু, কমিউনিস্টরা নিষ্ঠুর, এটা বলা হচ্ছে। এটা শুনে একবার নেহেরু এবং তার বাবা মতিলাল নেহেরু ফ্রান্সে গিয়েছিলেন একটা সম্মেলনে, আফ্রো এশিয়া সম্মেলনে। সেখান থেকে ফেরার সময় নেহেরু তার বাবাকে বললেন, এত যখন বলা হচ্ছে কমিউনিস্টরা কি খারাপ করছে, একবার অভিজ্ঞতা যাই না রাশিয়া। কমিউনিস্টদের পাসপোর্ট ভিসা দিত না, নেহেরুকে না দিয়ে পারেনি, গিয়েছিল, রাশিয়া গিয়েছিল। দেখে চারদিক ঘুরে তো তাজ্জব হয়ে গেলেন, এসে বই লিখলেন, এরকম সমাজবাদী তো করতে হবে। পুঁজিবাদ যদি থাকে, ধনীরা থাকে, সামন্ত রাজারা থাকে, সমাজ বিরোধী থাকে, এটা থাকে, তাহলে দেশের কোনো স্বাধীনতা করে লাভ নেই। বলেছিলেন, বই লিখেছেন, বইটার নাম হচ্ছে উইদার ইন্ডিয়া কোন পথে ভারত। আনুষ্ঠানিকভাবে নেহরুই প্রধান, যিনি সমাজবাদ সম্পর্কে প্রচার করতে পেরেছিলেন, ব্রিটিশরা আটকাতে পারেননি। উনি করেননি স্বাধীনতার পর, এটা আলাদা কথা। এরপরে রবীন্দ্রনাথ গিয়েছিলেন 1930 সালে, কি হচ্ছে দেখে আসি। দেখে শুনি বললেন, যদি ওখানে না যেতাম, যা সভ্যতার যা বিকাশ, এ তো কল্পনা করা যায় না। এ তো ওখানে যদি না যেতাম, তা পৃথিবীর সেরা তীর্থস্থানে আমার দর্শন করা হতো না। সভ্যতা কাক হলে ওরা দেখিয়েছে। এ হচ্ছে সমাজবাদ। এই কারণে একে দিয়ে তো বোঝা যায় সমাজবাদ আর পুঁজিবাদের মধ্যে পার্থক্য। এবং একটা পশ্চাৎপদ দেশ, ইউরোপের মধ্যে সবচেয়ে পশ্চাৎপদ একটা সেরা আমেরিকার সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করার মতো শক্তি অর্জন করেছে, তার পেছনে সমাজবাদ। কারণ সব মানুষ কিন্তু করছে আমাদের মতো না। সরকারি কর্মী যাচ্ছি, গেলে গেলাম, না গেলে গেলাম, রোজ কাজ করে পেলাম, ফাঁকে দিলাম 3 মাস 4 মাস সমাজ। এই ব্যবস্থার প্রতি কোনো আগ্রহ, কোনো শ্রদ্ধা, কোনো অনুরাগ কারণ নেই। কিন্তু সমাজবাদী রাষ্ট্রে সে মনে করছে আমার দেশ, এটা সমাজবাদ না বাঁচলে আমিও বাঁচবো না, আমার পরিবারও বাঁচবে না, গোটা পৃথিবী বাঁচবে না। আর এই জন্যেই যখন নভেম্বর বিপ্লবের পরে 3 বছর ধরে সাম্রাজ্যবাদীরা ওখানে আক্রমণ করছে, হাজারে হাজারে মারা যাচ্ছে, তখন দুর্ভিক্ষ চলছে, খেতে পাচ্ছে না, প্রচার হচ্ছে, কি পেলে তোমরা? আরে দুর্ভিক্ষ চলছে, সমাজবাদ করছো, কিছু পাবে না তোমরা। হতাশ করে দেওয়ার জন্য গোটা পৃথিবী জুড়ে প্রচার। এবং ভেতরেও নাশকতামূলক সেতু উড়িয়ে দিচ্ছে, কারখানা পুড়িয়ে দিচ্ছে, গুদামঘর উড়িয়ে দিচ্ছে, যাতে প্রতিবিপ্লবে যারা পরাস্ত হয়ে তারা দেশ থেকে তো পালিয়ে যায়নি, পাল্টা আক্রমণ করতে পারে। তখন প্রচার করলে 1 মাস দেখুন, 1 মাসের পরে কেউ থাকবে না। 1 মাস পরে যে থাকবে না বলেছে, এই আবার ওরা ফিরে আসবে যার শাসন। তাহলে যারা আছে, কিছু ভালো স্বচ্ছন্দে আছে, তারা একটু ভয় পেয়ে গেল। ডাক্তাররা বলেছে আমরা কাজ করব, শিক্ষকরা বলে কাজ করব না, সরকারি কর্মচারী বলে কাজ করব না, সব জায়গায় বাধা। তখন লেনিন বললেন, গরিব ঘরের ছেলে মেয়েদের সব ডেকে আন, ক্ষেত মজুর, কৃষক আর শ্রমিকদের পরিবারে গরিব ছেলে মেয়েদের ডেকে এনে দ্রুত ট্রেনিং দেওয়া ওদের, দ্রুত ট্রেনিং দিয়ে ওদের দিয়ে পুলিশ বানালো, সামরিক বাহিনী ভালো, ওদের দিয়ে লাল ফৌজ তৈরি হলো, ওদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হলো, নার্সের কাজ, ডাক্তারের কাজ ওই গরিব ছেলেমেয়েরা করলো। এইভাবে ভাঙার চেষ্টা করলো, ভাঙতে পারেনি বলেই সমাজবাদ দাঁড়িয়েছে। কারণ সমাজতান্ত্রিক মানুষ তৈরি হয়েছিল। তখন দলে দলে মারা যাচ্ছে, এক দুর্ভিক্ষে মারা যাচ্ছে, না হাঁটতে পারে মারা যাচ্ছে, আবার সাম্রাজ্যকে আক্রমণে মারা যাচ্ছে, তার মধ্যে মানুষ লড়ছে। লেনিন বলেছিলেন, বিপ্লব করাটা খুব সহজ কাজ, বিপ্লব রক্ষা করাটা খুব কঠিন কাজ। আর মানুষ তখন বুঝেছিলেন, রাশিয়ার মানুষ, যদি সমাজবাদ রক্ষা করতে না পারি, তাহলে পৃথিবীর বুকে কয়েকশো বছর ধরে পুঁজিবাদ এমন ব্যবস্থা করবে, মানুষ সমাজবাদের কথা উচ্চারণই করবে না, মুক্তির কথা উচ্চারণই করবে না, মানুষ পুঁজিবাদকে ধ্বংস করার কথা শব্দ উচ্চারণ করতো না। শুধু সেজন্য লেনিন বলেছেন যে রাশিয়ার জনগণ শুধু বিপ্লব করেছে রাশিয়ার উন্নতির জন্য নয়, সারা পৃথিবীকে মুক্ত করার দিশা দেখানোর জন্য সমাজ রক্ষণ আত্মত্যাগ করেছে। 50,000 পার্টির সদস্য, কতটুকু আর দেশ, কতটুকু আর জনসংখ্যা, 50,000 পার্টির সদস্য তখন খুন হয়ে গেছে লড়তে গিয়ে। কিন্তু
নতুন করে 1,00,000 পার্টি সদস্য তরুণরা এসে বলেছে আমরা পার্টি সদস্য হবো, মরলে মরবো, এ সমাজবাদকে রক্ষা করতে হবে। গরিব গরিব ছেলেমেয়েরা এসে 1,00,000 পার্টি সদস্য লড়াই করলো, জিতলো। পৃথিবীর সভ্যতার ইতিহাসে মানব সভ্যতার ইতিহাসে এটা একটা মহাকাব্য, এটা মহান আত্মত্যাগ। এই জিনিস কোন ভুলবে। এই জন্য আমরা নভেম্বর বিপ্লব স্মরণ করছি। এই জন্য স্মরণ করছি নভেম্বর বিপ্লবের পরে লেনিন বললেন এই সমাজবাদ বেশি দিন টিকতে পারবে না যদি না মহিলাদের, যারা সমাজের অর্ধেক, তাদের গৃহস্থালীর দাসত্বকে মুক্ত না করতে পারে। তাদের কাজে নামাতে হবে। কাজে নামানোর জন্য তাদের জন্য সব ব্যবস্থা করলেন। পাড়ায় পাড়ায় রান্নাঘর, বাচ্চা রাখার জন্য ক্রেচে, বয়স্কদের জন্য স্বাস্থ্যকেন্দ্র, সমস্ত দায় দায়িত্ব সরকারের। ফলে মহিলারা অনেক স্বাধীন হয়ে গেল, গৃহস্থালী ঘর থেকে বেরিয়ে কাজে নামলো। গোটা দেশ যদি একটা নির্মাণ কাজে থাকে সমাজতন্ত্রের জন্য, এই যে সমাজতান্ত্রিক মানুষ তৈরি হয়েছিল, এটাই সমাজতন্ত্রের সাফল্যের মূল ভিত্তি। আর আমাদেরকে সমানাধিকার আছে, সংবিধানে আছে। মেয়েরা 2-1 মিটিংয়ে আছে, 2-1 সাইকেল চালায়, 2-1 মোটরসাইকেল চালায়, 2-1 প্লেন প্রতীকী চালায়, তাতে বলছে সমানাধিকার। না, সমানাধিকার না। এটা মেয়েদের এখনো পারিবারিক গোলামি এবং গোটা দেশের গোলামি করতে হয়, ব্যবস্থার গোলামি। এখান থেকে মুক্ত করার সাধ্য কোনো পুঁজিবাদী দেশে নেই। এটা যেমন হয়েছে, সমস্ত বেকারের কাজ কী করে হলো? এই কাজ হলো এত বড় নির্মাণযোগ্য বিজ্ঞান প্রযুক্তির নিয়ে, যেটা পুঁজিপতিরা সবসময় রেখে দেয়। এটা মানুষের স্বার্থে ব্যবহার হয়। ওষুধের দাম 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা। কেন? কোম্পানিগুলো লাভ করবে, যত পারে লাভ করে, মানুষ মরলে মরুক। আর ওখানে বিজ্ঞানের যত অগ্রগতি হয়েছে সবটা মানুষের স্বার্থে ব্যবহৃত হয়েছে, ফলে অসুবিধা নেই। শিক্ষা, স্বাস্থ্য ফ্রি। রাষ্ট্রসংঘ বলছে পৃথিবীর সেরা স্বাস্থ্য ব্যবস্থা কিউবাতে। 1,10,00,000 লোক মাত্র ভারতের পরে স্বাধীন হয়েছে, 60 সালে স্বাধীন হয়েছে। আমরা প্রাথমিক রোগ থেকে একদম যত রকম অপারেশন হবে হোক, যত রকম চিকিৎসা সব ফ্রি, 1 পয়সা বাড়ি থেকে দিতে হয় না। সেরকম হাসপাতাল, একটা চোখ ধাঁধিয়ে যায় ওখানে গেলে, যে একটা ডায়াবেটিক হসপিটাল, তার বিশাল। আর বিদেশ থেকে ওখানে পড়তে আসছে ডাক্তাররা, আমেরিকা থেকে, ফ্রান্স থেকে, এখান থেকে। কিউবার মতো চিকিৎসা কোথাও নেই, এখানে ঠিক চিকিৎসাটা শেখায়। আপনি প্রাথমিক নার্সারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যত পড়াশোনা করবেন 1 পয়সা পকেট থেকে দিতে হয় না, সমস্ত সরকারের দায় দায়ী। প্রত্যেক মানুষের একটা রেশন আছে, কারণ ওখানে আমেরিকা অবরোধ করে রেখেছে, কোনো জাহাজ যেতে দেবে না। যেসব দেশ ওদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে, সে দেশ সম্পর্ক ত্যাগ করবে, সেখানে আগ্রাসন করবে। এই ভয়ের মধ্যে কিউবা কাজ করছে, তার মধ্যে দাঁড়িয়ে এত অগ্রগতি, সেরা অগ্রগতি। এটা সম্ভব। এটা হচ্ছে সমাজবাদের সঙ্গে পুঁজিবাদের পার্থক্য। কোনো দেশ আছে, কোনো সাম্রাজ্যবাদী দেশ আছে, তারা সাহায্যের হাত নিয়ে দুর্গত আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা দুর্গত মানুষ, ঝড়া, বন্যা, ভূমিকম্পের সময় এসে সাহায্য করেছে ডাক্তার দিয়ে? না, কিউবা করেছে। এটা সমাজবাদ। আর সর্বশেষ কথা হচ্ছে, সবচেয়ে মানবিক ব্যবস্থা হচ্ছে সমাজবাদ। আর গোটা সাম্রাজ্যবাদের নিষ্ঠুর ব্যবস্থা বলে, অগণতান্ত্রিক ব্যবস্থা বলে এটা প্রচার করে। 19 শতাব্দীর মাঝামাঝি আমাদের এখানে লোকে এই সতীদাহ প্রথা কী করে নিবারণ হবে, প্রাচীন কিছু ধর্মীয় সংস্কার আন্দোলন হচ্ছে, বিধবা বিবাহে বাধা দিচ্ছে, আর সাংঘাতিক ব্রিটিশরা বিরোধবাদী দিচ্ছে, হিন্দু মুসলমানের নানা রকম জিনিস হচ্ছে। একটা প্রাচীন অন্ধ গোঁড়া পশ্চাৎপদ ঘৃণ্য সমাজ। এই সময় দাঁড়িয়ে মার্ক্স তার মার্ক্সবাদ তৈরি করেছে। কিন্তু ওটা কোরআন, বাইবেল, গীতা এগুলো পরিবর্তন করা যায়, যা বলেছে তাই। দুনিয়া পাল্টে যাক, দুনিয়া পরিবর্তন পাল্টানো যায় না, কিন্তু মার্ক্সবাদ লেনিনবাদকে পাল্টানো যায়, পরিবর্তন করা যায়। যে দেশের পরিস্থিতি, সেই দেশের পরিস্থিতি। মার্ক্স কোন সময় তো বলে যাননি এই পথে সমাজবাদ হবে।
মার্ক্সবাদের তত্ত্বটা, বিজ্ঞানটা প্রয়োগ করে সমাজবাদ গড়ে উঠেছে। ভারতবর্ষের ওই নকল করবে না, ভারতবর্ষের পরিস্থিতিতে ভারতবর্ষ করবে, এটাই বিকল্প, এটা সম্ভব, এটা করব সমস্ত। সেই জন্য মার্ক্সকে তার ছোটবেলায়, মানে মার্ক্সের মেয়ে যখন ছোট, জিজ্ঞেস করছে সবাই তোমার নাম বলছে, এখানে ওখানে তোমার সমালোচনা হচ্ছে, তোমার প্রশংসা করছে, তুমি এমন কি করেছো তোমার নাম সকলে করছে? মার্ক্স উত্তর দিলেন, আমি শুধু এটা বলেছি, বিশেষ কিছু বলিনি, ছোট্ট মেয়ে আর কি বলবে? ও যা কিছু অমানবিক তাকে আমি শত্রু বলে মনে করি। এই ছোট্ট জবাব। ফলে মানবিক আচরণের জন্য, প্যান্ডামিকের জন্য, মানুষকে বাঁচানোর জন্য গোটা রাষ্ট্রশক্তি নেমে পড়েছে। এই মানবিক আচরণের জন্য পৃথিবী যেখানে যেখানে মানুষ মুক্তি সংগ্রাম করছে, লড়াই করছে, তার পাশে সমাজবাদ দাঁড়িয়েছে। এই মানবিক আচরণের জন্যই কোনো দেশকে তার হামলা করেনি, করবে না, এক ইঞ্চিও করবে না। এই মানবিক আচরণের জন্যে কিউবাতে ফিদেল কাস্ট্রো বলেছেন যে আমাদের যত যুদ্ধে করতে আমেরিকার বিরুদ্ধে কিংবা স্পেনের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আমাদের যারা বিপ্লবী ধরা পড়েছে তাদের হত্যা করেছে চে গুয়েভারা সহ, কিন্তু আমাদের হাতে যারা ধরা পড়েছে এদের সৈন্যবাহিনী শত শত হাজার হাজার, একজনকে আমরা যুদ্ধবন্দীকে হত্যা করিনি। কারণ তারা গরিব ঘর থেকে এসেছে, চাকরি করতে এসেছে, হিংস্র কাজ হয়তো করেছে, তাদের বুঝিয়েছি। অনেকে আমাদের দেখে তারা কমিউনিস্ট হয়েছেন। এটা হচ্ছে মানবিক। আর ইরাকে যে 10 লক্ষ ধ্বংস করেছে মানুষকে, মানবিক বলেছে একটা কথা, তৃণমূল, বিজেপি বা কংগ্রেস অন্য বুর্জা দল 5 লক্ষ শিশু যে ওষুধ না খেয়ে মারা গেছে, তাকে অবরোধ করে রেখেছে, বলেছে কোনো দল? আমরা ছাড়া, কমিউনিস্টরা ছাড়া। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানবিক হচ্ছে কমিউনিস্টরা। এটা মার্ক্সের প্রদর্শিত পথ, নভেম্বর বিপ্লবের প্রদর্শিত পথ, সমাজবাদের প্রদর্শিত পথ। এই ভেতর দিয়ে আমরা লড়ছি আত্মরক্ষার জন্য, বিপ্লবী পরিবর্তনের জন্য। যে কোনো সংগ্রাম, যে কোনো আত্মবলিদান আমরা প্রস্তুত। অনেক শহীদ হয়েছে, আরও অনেক শহীদ হতে পারে, কিন্তু নভেম্বর বিপ্লবের এই পথ থেকে সরার পর অনেকে ভয় পাবে, অনেকে আতঙ্কিত হবে, অনেকে চেতনার জন্য পথ ছিটকে বেরিয়ে যাবে, অনেকে যাবে। মূল ধারা যে লড়াই, পুঁজিবাদকে ধ্বংস করার জন্য 90% মানুষের উপর 10% যে অত্যাচার, বুর্জোয়াগতন্ত্রের এই প্রহসন দিয়ে এটাকে ভাঙতে চাই আমরা চাইছি 10%-এর উপরে 90%-এর রাজত্ব, ওই 10% সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া, যেটা নভেম্বর বিপ্লব করেছে। তাহলে একটা দেশ মুক্তির স্বপ্ন দেবে। 75 বছরের স্বাধীনতা হয়নি, এইভাবে চললে আরো 75 বছর চলে যাবে, সে খারাপ অবস্থা হবে। মুক্তির পথ নেই, মুক্তির পথ একটাই, বাঁচার পথ একটাই, সে সমাজবাদ। এই কোন বিকল্প নেই। এটা সমাজবাদ 70 বছরের চীন, 70 বছরের রাশিয়ার সমাজবাদ সেটা শিখিয়েছে, এবং সমাজবাদী আদর্শ সেটাকে নিয়েছে। এটাই নভেম্বর বিপ্লবের অনুপ্রেরণা, যেটা অঙ্গীকার করে আমরা এই পথেই চলব। যত বাধা আসুক, বিঘ্ন আসুক, এই মানবিক এবং সংকল্পদীপ্ত এবং মুক্তির লড়াইয়ে মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করা এবং পুঁজিবাদকে হটিয়ে সমাজবাদ প্রতিষ্ঠা করার লড়াইতে আমরা অঙ্গীকারবদ্ধ থাকব। এই দিনে এই শপথ করে আমরা আপনাদের অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ। কমরেড, প্রথম হচ্ছে কমরেড মৃদুল দে, কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজ্য সম্পাদক মণ্ডলের সদস্য। নভেম্বর বিপ্লবের তাৎপর্য এবং তার সঙ্গে প্রাসঙ্গিকতা আমার তো মনে খুব সুন্দরভাবে রেখেছেন। আমি কিন্তু মনোযোগ দিয়ে শুনেছি, যারা শুনেছেন সমৃদ্ধ হয়েছে, কারণ আমাদের এইটা মানুষের মধ্যে নিতে হবে। যাই হোক, কবি মৃদুল দে এই আলোচনা করেছেন, মনোরম আলোচনা করেছেন, কবি জীবেশ সরকারও আলোচনা করেছেন, জেলা সম্পাদক করেছেন। এখানে
উপস্থিত আছেন কমরেড তমসেন আলী, পার্টির আমাদের লিডার এবং রাজ্য কমিটির সদস্য। উনি বললেন আমি আর বলবো না, মানে আপনাদের আর ধৈর্যচ্যুত করবে না। ভালো, তাকেও আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা এসছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু যেটা আমার কথা প্রচারের যেটা আমাদের আছে সামনে, একটা কর্মসূচি হচ্ছে, শুনেছেন 24 তারিখে বাম, কংগ্রেস এবং ওয়েলফেয়ার পার্টিটা আমাদের দিনহাটাতেই সমৃদ্ধ, অন্য জায়গায় কিছু কিছু আছে, এটা যোগাযোগ করে নিতে হবে। বাম এবং কংগ্রেস মূলত, কিন্তু ওয়েলফেয়ার পার্টি সহযোগী হিসেবে বলছে আমরাও থাকবো আপনাদের সঙ্গে। বামপন্থীদের সমস্ত লড়াই সংগ্রাম বামপন্থী এবং কংগ্রেস যৌথভাবে যা করছে তার সঙ্গে আমরা থাকবো। তার জন্য আমরা আগামী 24 তারিখে যে মহামিছিলটা হবে, শুনেছেন এই পোস্টারও দিয়েছে, 24 তারিখের মহামিছিল হচ্ছে বাম, কংগ্রেস এবং ওয়েলফেয়ার পার্টি সার্কাস ময়দানে, সার্কাসের মাঠে জমায়েত হবে একটাই, বেলা একটাই। সংক্ষিপ্ত সভা করে তারপরে মিছিল হবে, মহামিছিল। ডিএম এর অফিসে ডেপুটি